প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে আরোহের ভিত্তি ও তার প্রকারভেদ এবং আরোহের ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি নিয়ে। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা আরোহের ভিত্তি কি তা জানতে পারবে, আরোহের ভিত্তি কত প্রকার ও কি কি তা জানতে পারবে এবং আরোহের ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি ব্যাখ্যা করতে পারবে। আমরা সাধারণত কোনো কিছুর ভিত্তি বলতে বুঝে থাকি যার উপর নির্ভর করে গড়ে ওঠে বিষয়টি, অর্থাৎ আরোহের ভিত্তি বলতে আমরা বুঝি সেই সব নিয়ম ও প্রক্রিয়াকে যার উপর নির্ভর করে আরোহ অনুমান গড়ে ওঠে বা প্রতিষ্ঠিত হয়। আরোহের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে অর্জন করা, আর এই উভয় প্রকার সত্যতা অর্জনের জন্য আরোহ অনুমান দুটি পৃথক ভিত্তির উপর নির্ভর করে থাকে। সঙ্গত কারণেই আরোহের ভিত্তিও দু প্রকারের হয়ে থাকে, যথা এক হচ্ছে আকারগত ভিত্তি এবং দুই বস্তুগত ভিত্তি। আবার আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা এমন কতিপয় মৌলিক নিয়মকে বুঝি যাদের উপর নির্ভর করে আরোহের আকার গড়ে ওঠে, অর্থাৎ বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত স্থাপন সম্ভব হয়। আরোহ অনুমানের দুটি আকারগত ভিত্তি রয়েছে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম। এ দুটি মৌলিক নিয়ম হলো আরোহের আকারগত ভিত্তি, কেননা এ দুটি নিয়মের উপরই আরোহের আকার অর্থাৎ বিশেষ থেকে সার্বিকে গমন নির্ভর করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, হাসান, ফরিদ, সালাম, রফিক ইত্যাদি কয়েকজন বিশেষ মানুষের মৃত্যুর বাস্তব দৃষ্টান্ত থেকে আমরা মানুষ ও মরণশীলতার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক স্থাপন করে অথবা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ভিত্তিতে সামান্যীকরণের মাধ্যমে সার্বিক সিদ্ধান্ত করি যে সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম, এই দুটি নিয়মের উপর নির্ভর করেই আমরা বাস্তবের বিশেষ কয়েকটি দৃষ্টান্ত লক্ষ্য করে ওই বিষয়ের সকল সম্পর্কে সিদ্ধান্ত করি। অর্থাৎ আরোহের আকার হচ্ছে কিছু থেকে সকলে গমন। এই যে কিছু থেকে সকলে গমন অর্থাৎ আরোহের আকারটি এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এই দুটি নিয়মের উপর নির্ভর করে গড়ে ওঠে বলেই এই দুটি নিয়মকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়েছে। এখন আমরা দেখব আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা কি বুঝি। আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা এমন কতিপয় প্রক্রিয়াকে বুঝি যারা আরোহের আশ্রয় বাক্য সরবরাহ করে এবং সিদ্ধান্তের বস্তুগত বা বাস্তব সত্যতার নিশ্চয়তা বিধান করে থাকে। আরোহের এই বাস্তব সত্যতা এবং বস্তুগত সত্যতা দুটি প্রক্রিয়ার উপর নির্ভর করে থাকে, একটি হচ্ছে পরীক্ষণ এবং অপরটি হচ্ছে নিরীক্ষণ। সুতরাং এই পরীক্ষণ ও নিরীক্ষণ হচ্ছে আরোহের বস্তুগত ভিত্তি, কেননা এই দুটি প্রক্রিয়ার উপর নির্ভর করেই আরোহ তার উপাদান অর্থাৎ বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ বিশেষ বিশেষ দৃষ্টান্ত তথা আশ্রয় বাক্য সংগ্রহ করে সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নিশ্চিত করে থাকে।
অর্থাৎ আরোহ যে উপাদান দ্বারা গড়ে ওঠে আর আরোহের যে বাস্তব সত্যতা, এই বিষয়টি এই নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমেই আমরা অর্জন করে থাকি বা পেয়ে থাকি। তাই এই দুটি প্রক্রিয়াকেই আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইড চিত্রে লক্ষ্য করো, আমরা একটি ছক চিত্র অঙ্কন করে সেখানে আরোহের ভিত্তির যে শ্রেণী বিভাগ সেটি দেখানোর চেষ্টা করেছি। আরোহের ভিত্তি তার দুটি অংশ, আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তির আবার দুটি প্রকার, একটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, অপরটি হচ্ছে কার্যকরণ নিয়ম। আর বস্তুগত ভিত্তিও দু প্রকারের, তথা নিরীক্ষণ ও পরীক্ষণ। আশা করি আরোহের ভিত্তি এবং তার প্রকারভেদ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব আরোহের আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি নিয়ে। আসলে এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি মৌলিক বা পরম নিয়ম, তাই এর সংজ্ঞাদান সম্ভব নয়। তবে নীতিটিকে নানাভাবে আমরা প্রকাশ করে থাকি বা ব্যক্ত করে থাকি বর্ণনার মাধ্যমে। যেমন প্রকৃতির নিয়মের অনুগামী, প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে, ভবিষ্যৎ অতীতের মতোই হবে, প্রকৃতি নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত, একই কারণ থেকে একই ফল উদ্ভূত হবে, প্রকৃতির নিয়ম না মেনে চলতে পারে না, ইত্যাদি। এই বিভিন্ন বক্তব্যের বা বিভিন্ন বর্ণনার সারমর্ম হচ্ছে একই অবস্থাবলীর ভিত্তিতে প্রকৃতির আচরণ সর্বদা একই রূপ হবে। অর্থাৎ প্রকৃতিতে একই অবস্থাবলী সংঘটিত হলে তার ফলও একই রকম ভাবে সংঘটিত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, অতীতে যদি কোনো অবস্থার ভিত্তিতে পানি তৃষ্ণা নিবারণ করে থাকে, অগ্নি দহন করে থাকে, তবে ভবিষ্যতেও একই অবস্থাবলীর ভিত্তিতে পানি তৃষ্ণা নিবারণ করবে এবং অগ্নি দহন করবে। সুতরাং প্রকৃতি হলো একটি নিয়মের রাজত্ব, প্রকৃতিতে সবকিছুই নিয়মে বাঁধা, এখানে খামখেয়ালি বা আকস্মিকতার কোনো স্থান নেই। কিন্তু তাই বলে এরূপ ধারণা করা সঙ্গত হবে না যে প্রকৃতিতে কোনো বৈচিত্র্য বা বিভিন্নতা থাকবে না। প্রকৃতপক্ষে প্রাকৃতিক ঘটনাবলী অনন্ত বৈচিত্র্যে ভরপুর। যুক্তিবিদ মিল এ প্রসঙ্গে বলেন, এবছর যেমন বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া দেখা গেল, পরের বছরগুলোতেও ঠিক এমনি বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া দেখা যাবে, একথা কেউ বিশ্বাস করে না। কেউ আশা করে না যে সে প্রতি রাতে একই রকম স্বপ্ন বা একই স্বপ্ন দেখবে। বস্তুত প্রকৃতির ঘটনা প্রবাহ শুধু একানুবর্তী নয়, সীমাহীন বৈচিত্র্যপূর্ণ বটে। এ প্রসঙ্গে কার্বেন্দ্রিডো বলেন, বহু দিক থেকে প্রকৃতিকে নিয়মানুবর্তী বলে মনে হয় না। বস্তুসমূহের আকার, গঠন, বর্ণ এবং অন্যান্য গুণের অন্তহীন তারতম্য রয়েছে। বায়ু আর আবহাওয়ার অনিশ্চয়তা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। বাণিজ্য আর রাজনীতির উত্থান পতন, সে তো বিস্ময়ে ভরপুর। তাছাড়া প্রকৃতিতে আমরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী, চন্দ্র সূর্য গ্রহণ, ভূমিকম্প ইত্যাদি নানা রকম অস্বাভাবিক ও অপ্রত্যাশিত ঘটনা প্রত্যক্ষ করে থাকি। এই সমস্ত প্রকৃতির বৈচিত্র্যময় অনিয়মিত ঘটনাবলী দেখে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যেন প্রকৃতিতে কোনো নিয়ম কানুন নেই, বিশৃঙ্খলায় পরিপূর্ণ। কিন্তু বাস্তবিক পক্ষে তা কিন্তু সত্য নয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অর্থ এই নয় যে প্রকৃতিতে নিরবচ্ছিন্নভাবে
শুধু একই রকম ঘটনা ঘটতেই থাকবে, সেখানে কোনো বৈচিত্র্য থাকবে না। তবে এই বিচিত্র ঘটনাবলীর প্রত্যেকটি বিশেষ বিশেষ অবস্থার উপর নির্ভরশীল। সেই বিশেষ অবস্থাটি যদি উপস্থিত হয় তাহলে ঘটনাটি ঘটবে, আর যদি অনুপস্থিত থাকে তাহলে ঘটনাটি ঘটবে না। অর্থাৎ পরিবেশ ও পরিস্থিতি একই রূপ থাকলে সর্বদা একই রূপ ঘটনা ঘটতে বাধ্য। যে অবস্থার পরিপ্রেক্ষিতে অতীতে ভূমিকম্প, ঝড় ইত্যাদি হয়েছিল, সেই একই অবস্থার পুনরাবৃত্তি ঘটালে ভবিষ্যতেও ভূমিকম্প, ঝড় ইত্যাদি হবে। সচেতনভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রকৃতিতে বিভিন্ন বিভাগ রয়েছে। ওই বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়মানুবর্তিতার নীতি রয়েছে, আর ওই নীতিগুলি বিভাগগুলিকে নিয়ন্ত্রণ করছে। তাই যুক্তিবিদ বেইন বলেন, প্রকৃতির ঘটনা প্রবাহ একটা নিয়মানুবর্তিতার নীতি দ্বারা নয়, বহু নিয়মানুবর্তিতার নীতি দ্বারা নিয়ন্ত্রিত। যেমন পদার্থবিজ্ঞান মাধ্যাকর্ষণ নিয়মের দ্বারা, প্রাণীবিজ্ঞান বংশগতির নিয়মের দ্বারা, রসায়নবিদ্যা নির্দিষ্ট অনুপাতের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত ইত্যাদি। তবে প্রকৃতির বিভিন্ন বিভাগ বিভিন্ন নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হলেও তারা পরস্পর বিচ্ছিন্ন নয়, ঘনিষ্ঠ সম্বন্ধেই আবদ্ধ। প্রকৃতি হচ্ছে পরস্পর সম্বন্ধযুক্ত অংশসমূহের একটি সমষ্টি মাত্র। এখানে অংশ সমগ্র দ্বারা এবং সমগ্র অংশ দ্বারা পরিচালিত। প্রকৃতির বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়ম থাকলেও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এরা একই অখণ্ড নিয়মের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিভিন্ন নিয়মগুলি একই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তাই যুক্তিবিদ ওয়েলটন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে প্রকৃতির ঐক্য বলাই অধিকতর সঙ্গত বলে মনে করেন। ওয়েলটন বলেন, প্রকৃতির ঐক্য বলতে আমরা বিশ্বের পরিবর্তনহীন একানুরূপ বুঝি না, বরং বিশ্ব যে তার অঙ্গীভূত অংশসমূহের সম্বন্ধ নিচয়ের অন্তহীন পরিবর্তন সত্ত্বেও সমগ্রের দিক থেকে নিজের সাথে একানুরূপ থাকে তাই বুঝি। অর্থাৎ প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্য আর বৈষম্যের মাঝে একানুরূপ। আমরা এই বিষয়ে একটি বাস্তব দৃষ্টান্ত তোমাদেরকে সহজভাবে বলতে পারি। সেটি হচ্ছে, মনে করো তোমাদের কলেজের বিভিন্ন বিভাগ রয়েছে, বাংলা, ইংরেজি, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন বিভাগ রয়েছে। এই প্রত্যেকটি বিভাগ কিন্তু তাদের বিভিন্ন নিয়ম, নিজস্ব বিভিন্ন নিয়মে পরিচালিত হয়। অর্থাৎ প্রত্যেকটি বিভাগ কখনো পরীক্ষা নেয় বিভিন্ন তারিখে, অর্থাৎ কেউ সাপ্তাহিক পরীক্ষা নেয়, কেউ মাসিক পরীক্ষা নেয়, কেউ 1 তারিখ পরীক্ষা নেয়, কেউ 5 তারিখ পরীক্ষা নেয়। এভাবে বিভিন্ন নিয়মে তারা চলছে প্রত্যেকটি বিভাগ, কিন্তু তারা একে অপরের সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত নয়। তারা পরস্পরের পাশাপাশি সহাবস্থান করছে মাত্র, কিন্তু প্রত্যেকেই তারা একটি বৃহত্তর নিয়ম দ্বারা পরিচালিত। যেমন তারা অধ্যক্ষের নিয়ম দ্বারাই পরিচালিত। এই অধ্যক্ষের নিয়মের সঙ্গে তারা কিন্তু কখনো সাংঘর্ষিক নয়। অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটিও অনুরূপ। প্রকৃতিতে বিভিন্ন বিভাগ থাকলেও সেখানে প্রত্যেকটা বিভাগ পরস্পর সঙ্গে দ্বন্দ্ব না করে পারস্পরিক সহযোগিতা বা সহাবস্থানের মাধ্যমে চলছে, কিন্তু তারা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অংশ হিসাবে তারা অবস্থান করছে এবং কাজ করছে একই নিয়মের অধীনে। যেমন অধ্যক্ষের নিয়মের অধীনে সমস্ত বিভাগগুলি কাজ করছে। সুতরাং এতক্ষণ যে আলোচনা করলাম, শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে কি বোঝায় এবং তার ধারণাটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো আমাদের আলোচনা
এখানেই সমাপ্ত করলাম। তার আগে এই আমরা তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে দুটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নটি তোমরা আজকের এই ক্লাস অনুসরণ করে বা ভালোভাবে অনুসরণ করলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে এবং এই উত্তরটি খাতায় লিখে অনুশীলন করবে, যা তোমাদের ভবিষ্যতের পরীক্ষায় কাজে আসবে। প্রশ্ন 1, আরোহের ভিত্তি বলতে কি বুঝো? ভিত্তিগুলি কত প্রকার ও কি কি? প্রশ্ন 2, আরোহের ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি ব্যাখ্যা করো। তো আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। সকলে সুস্থ সুন্দর থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।